আচ্ছা, ফার্স্টে দেখো যে আজকে যে ইউনিট 2টা পড়াবো সেটা হচ্ছে আমাদের জেনারেল ইন্ট্রোডাকশন। জেনারেল ইন্ট্রোডাকশন বলতে কিসের ইন্ট্রোডাকশন, মানে মেনটেনেন্সের উপর, ঠিক আছে, কি কি আমাদের ক্লাসিফিকেশন আছে, তারপর অ্যাডভান্টেজেস কি কি আছে, প্রসিডিওর হচ্ছে ফর ডেভেলপিং প্রিভেন্টিভ মেনটেনেন্স শিডিউল, ঠিক আছে, তারপর টাইপ অফ রুটিন টেস্ট যেগুলো টেস্ট করানো হয়, ঠিক আছে, ডিফারেন্ট মেশিনের জন্য। আর লাস্ট হচ্ছে আমাদের কি আছে, ফ্যাক্টরস যেগুলো এফেক্ট করে মানে মেনটেনেন্স শিডিউলগুলোকে, ঠিক আছে। আর হচ্ছে ইন্ট্রোডাকশন টু টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স। তাহলে ফার্স্ট আমি স্লাইডে চলে আসছি। অবজেক্টিভস অফ টেস্টিং, সিগনিফিকেন্স অফ আইএসএস কনসেপ্ট অফ টলারেন্স, রুটিন টেস্ট, টাইপ টেস্ট আর স্পেশাল টেস্ট। মানে হচ্ছে টলারেন্স কাকে বলবো, মানে ইঞ্জিনিয়ারিং টার্মে টলারেন্স কাকে বলতে বোঝাচ্ছে, আর টেস্টিং কত টাইপের হয়, ঠিক আছে। টেস্টিং বলতে ট্রান্সফর্মার টেস্টিং কত টাইপের হয়, ঠিক আছে। তাহলে ইঞ্জিনিয়ারিং টলারেন্স বলতে কি বোঝাচ্ছে, দেখো লেখা আছে ইঞ্জিনিয়ারিং টলারেন্স ইজ দ্য পারমিসিবল লিমিট or limits of variation in a physical dimension, a measured value or physical property of a material, manufactured object, system or service, other measured values such as temperature, humidity. মানে পারমিসিবল লিমিট বলতে আমি যখন একটা মেশিনকে তৈরি করছি বা ম্যানুফ্যাকচার করছি, যে কোনো একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টকে যখন আমি তৈরি করছি, তার একটা দেখবে রেটেড ভ্যালু, একটা সবকিছু রেটেড ভ্যালু থাকে, কারেন্ট, ভোল্টেজ, ঠিক আছে, পাওয়ার, এভরিথিং হ্যাজ আ রেটেড ভ্যালু, অ্যান্ড প্রত্যেকটা ইকুইপমেন্টের ক্ষেত্রে সেটা আলাদা আলাদা রেটেড ভ্যালু আলাদা থাকে এক্সেপ্ট ফর দ্য ফ্রিকোয়েন্সি। তো এবার কি হয়, তো তার টলারেন্স লিমিট সেটাকেই বলছি যে যেই লিমিট বা রেটেড ভ্যালুর বাইরে গেলে মেশিনটা মানে খারাপ হয়ে যেতে পারে বা মেশিনটা বার্ন করে যেতে পারে। তো এখানে বলতে চাইছি যে সেটাই হচ্ছে টলারেন্স লিমিট, যেটা যেই ফিজিক্যাল প্রপার্টি, যে ম্যাটেরিয়ালটা এক্সিড করে গেলে তখন মেশিনটার কোনো রকম ক্ষতি হতে পারে বা মেশিনটা পুড়ে যেতে পারে। তাহলে সেটা কি হতে পারে, যেটা একটা যে কোনো একটা ম্যানুফ্যাকচার, সেটা অবজেক্টও হতে পারে বা সিস্টেম হতে পারে বা কোনো সার্ভিস হতে পারে, ঠিক আছে। অ্যান্ড আদার ফ্যাক্টরস কি হতে পারে, মেবি সেটা এফেক্ট করার রেটেড ভ্যালু ছাড়া আর কি হতে পারে, টেম্পারেচারও হতে পারে বা হিউমিডিটি হতে পারে। কারণ আমাদের যখন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেগুলোকে আমরা বানাচ্ছি, তো সেগুলো অ্যাপার্ট ফ্রম রেটেড ভ্যালু, টেম্পারেচার বা কত টেম্পারেচারে সেইগুলোকে রাখা উচিত বা সেই টেম্পারেচার এক্সিড করা উচিত না, তো সেই ভ্যালুর উপর বেস করে সেই প্রপার ইকুইপমেন্টগুলোকে ইনস্টল করা হয় পার্টিকুলার একটা এরিয়াতে, ঠিক আছে। তো টেম্পারেচার, হিউমিডিটি এইগুলো একটা ফ্যাক্টর। তাহলে এগুলো একটা মেজার্ড ভ্যালু থাকে পার্টিকুলার, এই মেজার্ড ভ্যালুর মধ্যে আমাকে ইকুইপমেন্টটাকে মানে অ্যাট এনি কস্ট এই লিমিটটাকে মেনটেন করে আমাকে ইনস্টল করতে হবে। বোঝা গেছে ইঞ্জিনিয়ারিং টলারেন্স বলতে আমরা কি বুঝছি? আচ্ছা, সুবীর জয়েন করেছো না, দাঁড়াও অ্যাটেন্ডেন্সটা একবার নিয়ে নিই। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং টলারেন্স বোঝা গেছে? আমি রেসপন্স পাচ্ছি না, কোনো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এস এস কে আছে গো? নামটা শো করছে না। সোমা সরকার, আচ্ছা। ম্যাম সোমা। হ্যাঁ হ্যাঁ, সোমা সরকার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে আমার এই যে স্পেসিফাই করছি, যে স্পেসিফিকেশনগুলো পার্টিকুলার একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের জন্য থাকছে, ঠিক আছে, যেটার উপর বেস করে আমার মেশিনটা পারফরমেন্স দেবে, মানে আউটপুট যেরকম দেবে, যেরকম পারফর্ম করবে, সেটা ধরো একটা আমি এক্সাম্পল দিচ্ছি ফর আ পাওয়ার ট্রান্সফরমার, ঠিক আছে। তো এই ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সফরমার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা আমাদের মানে প্রত্যেকটা সাবস্টেশন বলো, যে কোনো স্টেপ আপ স্টেপ ডাউন, মানে ম্যাক্সিমাম জেনারেশন, ট্রান্সমিশন, যে কোনো স্টেশনের ক্ষেত্রে আমাদের একটা ট্রান্সফরমার দরকার পড়ে, ঠিক আছে, লাইন ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে, ঠিক আছে, যখন আমি স্টেপ আপ বা স্টেপ ডাউন করছি। তো ট্রান্সফরমার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। তো এইবার কি হচ্ছে, এই ট্রান্সফরমারকে মানে অনেক রকম ভাবে টেস্ট করতে পারি আমরা, ঠিক আছে, যে মানে পারফরমেন্স কিরকম দেবে কি না দেবে, সেটা একটা রুটিন টেস্টের মধ্যে ট্রান্সফরমারকে অনেক রকম ভাবে প্রসিডিওরে ফেলা হয়। তো সেই টেস্টগুলো কি কি, সেই টেস্টগুলো হচ্ছে যে একটা দু রকমের হয়। একটা হচ্ছে তোমার তোমার রুটিন টেস্ট অফ ট্রান্সফরমার, ঠিক আছে। এবার হচ্ছে আরেকটা হয় স্পেশাল টেস্ট অফ ট্রান্সফরমার। তো টাইপ
দেখো টাইপ টেস্ট অফ ট্রান্সফরমার যেটা নেক্সট স্লাইডে দেওয়া আছে, তো রুটিন টেস্ট আর স্পেশাল টেস্ট। তাহলে আমি এই টেস্টগুলো কেন করি, কারণ ধরো যারা ট্রান্সফরমারটাকে ইনস্টল করবে পার্টিকুলার যে এরিয়াতে ইনস্টল করছে, ধরো যে সাবস্টেশন বা যারা ইনস্টল করছে, তাদের কিছু রিকোয়ারমেন্টস আর নেসেসিটি থাকে। সেই রিকোয়ারমেন্ট আর নেসেসিটি যেন মানে এক্সপেকটেশনসগুলো যেন ফুলফিল হয়, মানে মানে যে ডিজাইন স্পেসিফিকেশন যেটা থাকবে ট্রান্সফরমারের, ঠিক আছে, পার্টিকুলার যেরকম আউটপুট বা আউটপুট যে পারফরমেন্স দেবে ট্রান্সফরমারে, কারণ যখন আমি স্টেপ আপ বা স্টেপ ডাউন করবো কোনো একটা পার্টিকুলার এরিয়াতে, সেটা একটা হিউজ রেসপন্সিবিলিটি। তো সেরকম রুটিন টেস্ট আর ডিজাইন স্পেসিফিকেশনের উপর বেস করে আমাকে ট্রান্সফরমারটাকে ইনস্টল করতে হবে, মানে যেখান থেকে ম্যানুফ্যাকচারার থেকে যখন সেই এরিয়াতে আমি মানে কিনছি ট্রান্সফরমারটাকে বা ইনস্টল করছি, সেই টেস্টগুলোকে যেন পাস করে ট্রান্সফরমার, যে টেস্টগুলো করা হবে ট্রান্সফরমার, তবেই সেই যদি টেস্টগুলো পাস আউট করে তবেই ট্রান্সফরমারটাকে মানে মানে পারফেক্ট মানে ইটস রেডি টু ইউজ টাইপ, রেডি টু ইউজ ভাবে ওটাকে আমরা ইনস্টল করতে পারি। তো কিছু কিছু প্রোটোকলস আছে, যেমন হচ্ছে তোমার ফার্স্ট একটা বললাম রুটিন টেস্ট। তাহলে রুটিন টেস্ট বেসিক্যালি কি, রুটিন টেস্ট দেখো লেখা আছে ইজ মেনলি ফর কনফার্মিং দ্য অপারেশনাল পারফরমেন্স অফ দ্য individual unit in a production lot. Routine tests are carried out on every unit manufactured. তাহলে প্রত্যেক অপারেশনাল পারফরমেন্স মানে কিরকম, মানে ব্লকিং প্রিন্সিপালে যে মানে বেসিক প্রিন্সিপালের উপর বেস করে যে অপারেশনটা হচ্ছে ট্রান্সফরমারে, তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিটে কিরকম প্রোডাকশন হচ্ছে একটা লটে, ঠিক আছে, তো সেইটা হয়ে যাচ্ছে আমাদের রুটিন টেস্টের আন্ডারে আপনি চলে যাচ্ছে। স্ক্রিন প্রেজেন্ট করেছেন? না না, আমি গুগল ক্লাসরুমে দেখতে বলছি, কারণ স্ক্রিন শেয়ার করলে না ওই অন্ধকার হয়ে যায়। দেখো গুগল ক্লাসরুমে আমি ইউনিট 2টা আপলোড করে দিয়েছি, জেনারেল ইন্ট্রোডাকশন। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো ওই আমি যতবার স্ক্রিন শেয়ার করেছি তোমাদের ওই মানে মাঝে মাঝে স্লাইডগুলো অন্ধকার হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি গুগল ক্লাসরুমে বলছি সবাইকে খুলে রাখতে। আচ্ছা তুমি খোলো, তারপর আমি আবার স্টার্ট করছি। দেখো লিঙ্কটার মধ্যে আমি যেটা শেয়ার করে দিয়েছিলাম কদিন আগে, ওটার মধ্যে আছে। আচ্ছা, জয়জিৎ জয়েন করেছে, অনুপ কুমার মাহাতো, পেয়েছো সুবীর? অনুপ দেখো, অনুপ যে পরে জয়েন করেছে, অনুপ দেখো ইউনিট 2 যেটা আমি আপলোড করেছি আমার গুগল ক্লাসরুমে, সেখানে পেয়ে যাবে। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করছি না, কারণ স্ক্রিনটা বারবার কালো হয়ে যাবে, নাহলে নেটওয়ার্ক একটু এদিক ওদিক হলে কালো হয়ে যাবে, স্ক্রিন দেখতে পাবে না তোমরা। আমি ওটাকে পিডিএফ করে তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিয়েছি। আচ্ছা তাহলে আমি স্টার্ট করি এবার। পেয়েছো সুবীর, পেয়েছো? অনুপ পেয়েছো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এটা গেল হচ্ছে রুটিন টেস্ট। তাহলে রুটিন টেস্টে কি হচ্ছে, রুটিন টেস্টে হচ্ছে বেসিক্যালি মানে কনফার্ম করবে কিরকম মানে ওয়ার্কিং, মানে যখন ট্রান্সফরমারটা কাজ করবে ওয়েন ইট ইজ আন্ডার অপারেশন, তখন কিরকম পারফরমেন্স দিচ্ছে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল এক একটা ট্রান্সফরমার কিরকম পারফরমেন্স দিচ্ছে। মানে ধরো অনেকগুলো প্রোডাকশন হয়েছে ট্রান্সফরমারে, ধরো 100টা একসাথে প্রোডাকশন হয়েছে, তো প্রথম রুটিন টেস্টে কি হবে, রুটিন টেস্টে দেখবে যে পারফরমেন্স কিরম দেখছে এক একটা লটে। তো সেই টেস্ট অনুযায়ী মানে সেটাকে একটা মানে ইয়ে করা হবে, যে সেটাকে আবার নতুন ভাবে কিছু করতে হবে কি করতে হবে না, সেটা পারফরমেন্সের উপর বেস করে ডিসিশন নেবে। তো এটা হয়ে গেল রুটিন টেস্ট। নেক্সট হচ্ছে আমার স্পেশাল টেস্ট অফ ট্রান্সফরমার। স্পেশাল টেস্ট অফ ট্রান্সফরমার বলতে, special test of transformer is done as per customer requirement to obtain information useful to the user during operation or maintenance of the ট্রান্সফরমার। তাহলে হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্ট মানে হচ্ছে যেই এরিয়াতে বা যেই সাবস্টেশন বলো বা যে এরিয়াতে যে ট্রান্সফরমারগুলোকে ইনস্টল করা হবে, ঠিক আছে, তার বেসিক নেসেসিটি কি, তার বেসিক রিকোয়ারমেন্ট কি, ঠিক আছে, তো সেই হিসেবে তো আমি ট্রান্সফরমারটাকে তাকে সাপ্লাই দিচ্ছি। কিন্তু স্পেশাল টেস্ট আমি করব কখন, যখন আমি চাইবো যে 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 রিকোয়ারমেন্ট বেসিসে ট্রান্সফরমারটা আমি আন্ডার অপারেশন অপারেট করা, মানে যে আন্ডার বেসিক কনস্ট্রাকশন বা যে আন্ডার পার্টিকুলার অপারেশনে যে ট্রান্সফরমারটা কাজ করছে,
তো সেই কাস্টমারের থেকে আমি রিভিউ নেব, ফিডব্যাক নেব, যে ইনফরমেশন যেগুলো দরকার আমার বেসিক, সেগুলো আমি ইউজফুল ইনফরমেশনগুলো কালেকশন করব, ঠিক আছে, কালেক্ট করব পার্টিকুলার ওই ট্রান্সফরমারটাকে ইউজ করছে কখন, সেই ইনফরমেশনগুলো নেব যখন ট্রান্সফরমার ইজ আন্ডার অপারেশন অফ কি মেনটেনেন্স অফ দ্য ট্রান্সফরমার, ঠিক আছে, অপারেশনাল থাকবে আন্ডার মেনটেনেন্সের ক্ষেত্রে যে বেসিক ইনফরমেশন বা ডেটাগুলো আমার কালেক্ট করা দরকার, সেইগুলো আমি পার্টিকুলার যে কাস্টমারকে সাপ্লাই করেছি পার্টিকুলার ট্রান্সফরমারটা, সেই ট্রান্সফরমারের ইনফরমেশনগুলো আমি ইউজফুল ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখবো। তো সেই টাইপের টেস্টটাকে আমি বলছি স্পেশাল টেস্ট। মানে স্পেশাল টেস্টে আমি বেসিক্যালি ডেটাগুলো কালেক্ট করছি বা ইউজফুল ইনফরমেশনগুলো কালেক্ট করছি যখন অপারেশনটা ইজ আন্ডার ট্রান্সফরমার ইজ আন্ডার অপারেশন অর মেনটেনেন্স। তো এইটা হয়ে যাচ্ছে টাইপ অফ টেস্ট অফ ট্রান্সফরমার। তাহলে আমরা কি কি জানলাম? ফার্স্টে হচ্ছে ইঞ্জিনিয়ারিং টলারেন্স। ইঞ্জিনিয়ারিং টলারেন্স বলতে যারা পড়াশোনা করছো তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। ইঞ্জিনিয়ারিং টলারেন্স হচ্ছে একটা পারমিসিবল লিমিট দেওয়া থাকে যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেগুলো আমরা তৈরি করছি, ঠিক আছে, যেগুলো আমরা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা ডিভাইস যেগুলো তৈরি করছি সেগুলো পার্টিকুলার একটা রেটেড ভ্যালু থাকে, ঠিক আছে, সেটা কারেন্ট ভোল্টেজ পাওয়ার যাই হোক না কেন একটা রেটেড ভ্যালু থাকে। আর সেই অনুযায়ী যে ইকুইপমেন্টটা যে মানে পারফরমেন্স দেবে সেটা আর কি কি প্যারামিটারের উপর বা মানে ডিপেন্ড করে, সেটা হচ্ছে টেম্পারেচার বা হিউমিডিটি, ঠিক আছে, আরো অনেক রকম প্যারামিটার্স থাকে। তো এই যে লিমিটগুলো আমি করে দিচ্ছি যে পার্টিকুলার এই রেটেড ভ্যালুর বাইরে যেন মেশিনটাকে চালানো না হয়, বা এই টলারেন্স লিমিট বা এই টেম্পারেচার আর হিউমিডিটির উপর বেস করে যেন পার্টিকুলার এই মেশিনটাকে একটা এরিয়াতে ইনস্টল করা হয়, তার যেন এক্সিড না করে। তো এই যে একটা লিমিট, একটা বাউন্ডারির মধ্যে আমি মানে মেশিনটাকে বেঁধে দিচ্ছি, তো এইটাই হচ্ছে আমার বেসিক টলারেন্স লিমিট। এই লিমিটের বাইরে ক্রস করলে মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে বা বার্ন করে যেতে পারে। তো এটাই হচ্ছে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং টলারেন্স। আর ট্রান্সফরমার টেস্টিং দু রকমের হয়। তো কি কি সেটা রুটিন টেস্ট হয়, একটা হচ্ছে স্পেশাল টেস্ট হয়। তো এই রুটিন টেস্ট আর স্পেশাল টেস্ট এখন বলে দিলাম। নেক্সট যেটা আমি করব সেটা হচ্ছে মেথডস অফ টেস্টিং। মানে মেথডগুলো কি, একটা মেথড হচ্ছে ডিরেক্ট মেথড, আরেকটা মেথড হচ্ছে ইনডিরেক্ট মেথড, আরেকটা হচ্ছে ব্রেক টেস্ট। আচ্ছা, মেথডস অফ টেস্টিং এর মধ্যে দেখো ডিরেক্ট মেথডস অফ টেস্টিং বলতে, ডিরেক্ট মেথড অফ টেস্টিং বলতে বলছে যে ইন দিস মেথড দ্য ডিসি মেশিন ইজ লোডেড directly by means of a brake applied to a water cooled pulley coupled to the shaft of the machine. The input and output are measured and efficiency is determined by neta equals to output by input. It is not practically possible to arrange loads for machines of large capacity. তাহলে ডিরেক্ট মেথড টেস্টিং এ কি একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, হাইলি বা হেভিলি লোডেড লোড কিন্তু আমরা এটার উপর চাপাতে পারবো না। লার্জ ক্যাপাসিটির কোনো লোড কিন্তু এই পুলির মধ্যে দেওয়া যাবে না। তাহলে যে ডিসি মেশিনটা আমরা ব্যবহার করছি ডিরেক্টলি আমরা ইউজ করছি, একটা ব্রেক থাকছে, দেখো ফিগারের মধ্যে একটা ব্রেক থাকবে যেটা একটা ওয়াটার কুলড পুলিতে আমরা কাপল করব, কার সাথে? ওই ডিসি মেশিনের শ্যাফটের সাথে। তাহলে ইনপুট আর আউটপুট যেটা মেজার করব আর এফিসিয়েন্সি যেটা মেজার করব সেটা হবে রেশিও অফ আউটপুট বাই ইনপুট। তার কি প্রোটোকল একটাই মাথায় রাখতে হবে কন্ডিশন, যে লোড অফ লার্জ ক্যাপাসিটি কিন্তু এটার উপর চাপানো যাবে না, ঠিক আছে। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের ডিরেক্ট মেথড অফ টেস্টিং। আচ্ছা, ইনডিরেক্ট মেথড অফ টেস্টিং কি? ইন দিস মেথড দ্য লসেস আর determined without actual loading the machine. If the losses are known, then efficiency can be determined. Swinburne's test and Hopkinson's test are commonly used on shunt motors, but a series motor cannot be started on no load. This test cannot be conducted on DC series motor. তাহলে এই মেথডের ক্ষেত্রে বেসিক্যালি কি করা হয়, যে লস যেগুলো আমাদের প্রডিউস হয় একটা পার্টিকুলার মেশিনে সেটা উইদাউট অ্যাকচুয়াল লোড আমরা মেজার করতে পারি। যদি লসগুলো আমরা জেনে যাই, ঠিক আছে, লসগুলো যদি জেনে যাই তাহলে আমি আরামসে আমার এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারবো। তাহলে কিভাবে এফিসিয়েন্সি আমরা ওখান থেকে ক্যালকুলেট করতে পারবো? এফিসিয়েন্সির ফর্মুলা কি? আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট, ঠিক আছে। আর আউটপুট মানে হচ্ছে ইনপুট প্লাস লসেস। তাহলে হচ্ছে আমার যদি ইনপুট আর লস আমি জেনে যাই তাহলে আমি ইজিলি এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, নেক্সট হচ্ছে
আমার সোয়াইনবার্নস আর হপকিনসন টেস্ট যে দুটো বেসিক্যালি ইউজ করা হয়, সেটা হচ্ছে কোন মেশিনের ক্ষেত্রে ইউজ করছি, কোন ডিসি মেশিনের ক্ষেত্রে, ডিসি শান্ট মোটরস। বাট যেহেতু সিরিজ মোটর আমরা কখনোই নো লোড অপারেশনের ক্ষেত্রে স্টার্ট করতে পারি না, তো সিরিজ মোটরে এই পার্টিকুলার মেথডটা বা এই পার্টিকুলার টেস্টটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ইনডিরেক্ট মেথডের মধ্যে আমাদের দুটো টেস্ট আছে। একটা হচ্ছে তিনটে টেস্ট আছে। একটা হচ্ছে ব্রেক টেস্ট, একটা হচ্ছে সোয়াইনবার্নস টেস্ট, আর একটা হচ্ছে হপকিনসন্স টেস্ট বা রিজেনারেটিভ অর ব্যাক টু ব্যাক টেস্ট। তাহলে ব্রেক টেস্টে কি, দেখো ব্রেক টেস্টে একটা ফিগার দেওয়া আছে। তাহলে ইন দিস মেথড দ্য testing of motor shaft in this method of testing, motor shaft is coupled to a water cooled pulley which is loaded by means of weight as shown in the figure. weight বলতে দেখো একটা পুলিতে একটা, দেখো যে রাইট হ্যান্ড সাইডে একটা W3 বা W1 বলে যে ওয়েটটা আছে সেটাকে জুড়িয়ে দেওয়া হয়েছে। যে পুলিটা আছে সেটা একটা পার্টিকুলার রেডিয়াস আছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টে সেটা ঘুরছে। আর নিচে একটা আমি কতটা ওয়েট সে মানে কতটা লোড সে ক্যারি করতে পারছে সেটা একটা মেজার করার জন্য একটা আমি ইনস্ট্রুমেন্ট ওখানে লাগিয়ে দিয়েছি। তাহলে W1 যেটা, সেটা হচ্ছে সাসপেন্ডেড ওয়েট ইন কেজিস। W2 হচ্ছে রিডিং ইন স্প্রিং ব্যালেন্স ইন কেজি। ঠিক আছে, রিডিং নেবে স্প্রিং ব্যালেন্সে। আর হচ্ছে রেডিয়াস অফ পুলি, আর হচ্ছে রেডিয়াস অফ পুলি, আর এন হচ্ছে পার্টিকুলার স্পিড, মানে কত স্পিডে পুলিটা মানে রোড মানে যে ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, তো কতটা স্পিডে সে ওয়েটটাকে নিতে পারছে। নেক্সট হচ্ছে ভি হচ্ছে আমাদের, আর স্পিডটা কিসে মাপা হয়, রোটেশনাল পার আরপিএম বাই আরপিএস, ঠিক আছে, রোটেশনাল পার সেকেন্ড। আর ভিটা হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ, আই হচ্ছে ফুল লোড কারেন্ট। নেট পুল ডিউ টু ফ্রিকশন, মানে এবার মেজারমেন্ট করছি যে বাঁদিকে যে ওয়েটটা বাঁদিকে যে ওয়েটটা পড়ছে আর ডান দিকে যে ওয়েটটা আমি চাপাচ্ছি, সে দুটোর মধ্যে একটা বেসিক ফ্রিকশনাল ডিফারেন্স থাকবে। কারণ লেফট হ্যান্ড সাইডে যে ওয়েটটা মানে যে মেজারিং ইনস্ট্রুমেন্টে চাপিয়েছি, সে যখন ওয়েটটা মেজার করছে তখন এটা বারবার ফ্লাকচুয়েট করবে। কারণ হচ্ছে যখন ওয়েটটা চাপাচ্ছি একবার উপরে নামবে একবার নিচে যাবে, মানে এটা একটা মানে ইনব্যালেন্স সুইং হবে। ঠিক আছে, তো ইনব্যালেন্স সুইং এর জন্য কি হবে, যে ফ্রিকশন পুলির যে ফ্রিকশনটা সেটা ডিসব্যালেন্সড হতে থাকবে, মাঝে মাঝে কখনো কমবে কখনো বাড়বে, মানে কাঁটাটা কখনো রাইট হ্যান্ড সাইডে বেশি দেখাবে কখনো কম দেখাবে। তো এই ফ্লাকচুয়েশনটা আমরা কি করে মেজার করতে পারি, নেট একটা ভ্যালু নিয়ে নেব। নেট ভ্যালু বলতে W1 মাইনাস W2। তো W1 মাইনাস W2 কেজি। এবার এটাকে আমি যদি নিউটনে কনভার্ট করতে চাই তখন 9.81 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, 9.81 ইন্টু W1 মাইনাস W2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এটা হয়ে যাচ্ছে আমাদের ইকুয়েশন 1। আচ্ছা, আমাকে যদি শ্যাফট টর্ক বার করতে দেয়, শ্যাফট টর্ক মানে হচ্ছে আমার যে ওয়েটের ডিফারেন্স আছে আর পার্টিকুলার পুলির যে রেডিয়াসটা আছে ক্যাপিটাল আর, সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমি শ্যাফট টর্কটা পেয়ে যাব। আর এটাকে যদি আমি নিউটন, ঠিক আছে, এটাকে যদি আমি নিউটন কেজি মিটারে কনভার্ট করতে, নিউটন মিটারে কনভার্ট করতে চাই, ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে এটাকে 9.8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তো সবকটা আমরা অ্যাকচুয়াল নিউটনের ইউনিটে আমরা আনার চেষ্টা করছি যাতে মানে সলভ করতে সুবিধা হয়। তাহলে মোটর আউটপুট পাওয়ার কিসের উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে শ্যাফট টর্ক যেটা আছে, তারপর হচ্ছে যে মানে এটা সার্কুলার পুলি, তো 2 পাই, পুরো সার্কামফারেন্সটা কভার করছে 2 পাই ইন্টু এন ওয়াট। তাহলে এবার শ্যাফট টর্ক হচ্ছে, দেখো ভ্যালুটা আমরা অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, তো শ্যাফট টর্কের ভ্যালুটা বসিয়ে দাও, W1 মাইনাস W2 ইন্টু আর ইন্টু 2 পাই এন ওয়াটস। এটা হয়ে যাচ্ছে আমাদের ইকুয়েশন 3। ঠিক আছে, এবার যেটা আসছে সেটা হচ্ছে যে এই 2 পাই যেটা আছে সেটাকে 9.81 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি 61.68 এন W1 মাইনাস W2 আর পাচ্ছি। তো 9.81 ইন্টু 2 পাই করলে দেখো তো 61.68 আসছে কিনা। সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স এইট আসছে নাকি তার থেকে একটু কম আসছে, দেখো তো।
জাস্ট মাল্টিপ্লাই করে দেখো, পাই এর ভ্যালু হচ্ছে জেনারেলি 3.14, তাহলে 9.8 ইন্টু 2 ইন্টু 3.14 করলে কত আসছে আমাকে একটু বলো। আমি 61.60 আছে। 61.60 আসছে তো, আচ্ছা ওই অ্যাপ্রক্সিমেটলি 61.58 এর কাছাকাছি। তাহলে 61.58 বা 61.6, এবার নিউটনের নিউটন বলছি, ক্যাপিটাল এন মানে স্পিড, ঠিক আছে, ক্যাপিটাল এন W1 মাইনাস W2 ইন্টু রেডিয়াস অফ দ্য পুলি, এটাকে আমি ওয়াটে নিয়ে গেলাম, ঠিক আছে, ওয়াটে আমি কনভার্ট করে নিলাম। আচ্ছা নেক্সট হচ্ছে ইনপুট পাওয়ার। ইনপুট পাওয়ার বেসিক্যালি কি হয়, ভোল্টেজ ইন্টু কারেন্ট, তো ভিআই নিলাম, ভিআই ওয়াটস হয়ে গেল। তাহলে এফিসিয়েন্সি হচ্ছে বেসিক্যালি কি, আউটপুট বাই ইনপুট। তাহলে আমি এখানে মোটর আউটপুট কত পাচ্ছি, মোটর আউটপুট এখানে আমি ক্যালকুলেট করে নিলাম 61.6 N ইন্টু W1 মাইনাস W2 ইন্টু আর ডিভাইডেড বাই ভিআই। তাহলে এই যে এফিসিয়েন্সি ক্যালকুলেশনের জন্য যে প্রসিডিওর গুলো, সেগুলো আমাকে ব্রেক টেস্টের জন্য মনে রাখতে হবে। তাহলে ফার্স্টে আমি কি বার করবো, আমার ডায়াগ্রামটা কি থাকছে, একটা পুলি থাকছে, সেটার পার্টিকুলার একটা রেডিয়াস থাকবে। আমি রাইট হ্যান্ড সাইডে একটা ওয়েট বা লোড আমি ওটার উপর চাপিয়ে দিচ্ছি, ঠিক আছে, তো পার্টিকুলার একটা ক্যাপাসিটি অনুযায়ী আমি চাপিয়ে দিচ্ছি, আর লেফট হ্যান্ড সাইডে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট লাগছে, যে এই পার্টিকুলার ওয়েটের মানে কতটা ফ্লাকচুয়েশন হচ্ছে আর কতটা ওয়েট আছে সেটা মেজার করতে থাকবে, তো কাঁটাটা কনস্ট্যান্ট ঘুরতে থাকবে। তো আমি যখন বেসিক্যালি তোমার রিডিংটা নেব, মানে সাসপেন্ডেড ওয়েটের যে রিডিং, এই সাসপেন্ডেড ওয়েট যেটা আমি ঝুলিয়েছি কেজিতে, আর যে স্প্রিং ব্যালেন্সে যখন আমি নেট ফ্রিকশনাল রিডিংটা নেব, তখন কি করব, W1 মানে যেই অ্যাকচুয়াল ভ্যালুটা আমি পাচ্ছি মানে পার্টিকুলার যে ইনস্ট্রুমেন্টে, মাইনাস অ্যাকচুয়াল যে ওয়েটটা আমি ঝুলিয়েছি, সে দুটো ডিফারেন্স নেব, ঠিক আছে। তাহলে আমাকে যেটা ফার্স্টে বার করতে হবে, একটা হচ্ছে নেট পুল ডিউ টু ফ্রিকশন, এটাকে নিউটনে কনভার্ট করবো কি করে, 9.8 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। নেক্সট হচ্ছে আমাকে শ্যাফট টর্ক বার করতে হবে, পুলির শ্যাফট টর্ক কিভাবে বার করব, টর্ক হচ্ছে এবার এই ফ্রিকশনাল ফোর্স যেটা আছে, আমার ফ্রিকশনাল ফোর্স যেটা আমি বার করলাম, নেট ফ্রিকশন ইন্টু আমার হচ্ছে রেডিয়াস অফ দ্য পুলি। তাহলে রেডিয়াস অফ দ্য পুলিতে আমি কি করছি, রেডিয়াস মাল্টিপ্লাইড উইথ দ্য ভ্যালু অফ নেট ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে। তো সেখান থেকে আমি শ্যাফট টর্ক পেয়ে গেলাম। নেক্সট আমাকে যেটা বার করতে হবে, মোটর আউটপুট, ঠিক আছে। এই মোটর আউটপুট যদি আমি পেয়ে যেতে পারি, ইনপুট তো আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো ভিআই দিয়ে, আউটপুট যদি আমি পেয়ে যাই, তাহলে আমি ইজিলি এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমার মোটর আউটপুট আমি কি করে বার করবো, শ্যাফট টর্ক মাল্টিপ্লাইড বাই টোটাল সার্কামফারেন্স অফ পুলি কি আছে 2 পাই ইন্টু এন, তাহলে হচ্ছে যত স্পিডে পুলিটা ঘুরছে। তো এইবার হচ্ছে 2 পাই ইন্টু এন ইন্টু টিএসএইচ। এবার টিএসএইচ এর যে ভ্যালুটা আমরা পেলাম, সেটাকে সাবস্টিটিউট করে দাও ইকুয়েশনে, W1 মাইনাস W2 ইন্টু আর ইন্টু 2 পাই এন ওয়াটস, or 9.81 ইন্টু W1 মাইনাস W2 ইন্টু আর ইন্টু 2 পাই এন ওয়াটস। তাহলে এই যে এই 9.81 আর 2 পাই, এটাকে মাল্টিপ্লাই করলে একটা পার্টিকুলার ভ্যালু আসবে 61.6 বা 61.58, সেটা পুরো গুছিয়ে লিখে নেবে। যখন আমি এফিসিয়েন্সি ক্যালকুলেট করব, সেটা ডিভাইডেড বাই টোটাল ইনপুট পাওয়ার ভিআই করলে আমি নেট এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি। তাহলে এই মেথডটা আমি কোথায় বেসিক্যালি ইউজ করি, ফর স্মল মোটরস, কারণ এই যেহেতু একটা ব্রেক এখানে অ্যাপ্লাই করা থাকে, তো আমি যদি বেশি লোড চাপাতে থাকি ব্রেক টেস্টে, তাহলে হয়তো মোস্ট প্রবাবলি ব্রেক ফেল করতে পারে। তো এটা জেনারেলি আমরা স্মল মোটরের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, লার্জ মোটরের ক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলার টেস্টটা করব না, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের ব্রেক টেস্ট। ইনডিরেক্ট মেথড অফ টেস্টিং এর ফার্স্ট প্রসিডিওরটা হচ্ছে ব্রেক টেস্ট, আমরা করে নিলাম। তো সোয়াইনবার্নস টেস্টে কি, এটা জাস্ট তোমাদের মনে রাখতে হবে, এগুলো এত ডিটেলস এর দরকার নেই। সোয়াইনবার্নস টেস্টে খালি মনে রাখবে যে যে সার্কিটটা দিয়েছি, এই টেস্টটা কোথায় করা হয়,
এটা বেসিক্যালি নো লোড টেস্ট করা হয়, ঠিক আছে। আর নো লোড টেস্ট করা হয় কোনখানে? নো লোড টেস্ট বেসিক্যালি আমরা মেজার করতে পারি সবচেয়ে বেশি ভ্যালু কোথায় পেতে পারি, সেটা হচ্ছে একটা সিরিজ মোটরের ক্ষেত্রে। তাহলে সার্কিট কানেকশনটা ফিগারে দেওয়া আছে, আর মেশিনটা বেসিক্যালি রান করা হয় নো লোড কন্ডিশনে আর রেটেড স্পিডে, ঠিক আছে। আর এই রেটেড স্পিডটাকে আমরা বেসিক্যালি কন্ট্রোল করি কিভাবে, ঠিক আছে। নো লোড কন্ডিশনে রেটেড স্পিডটা কন্ট্রোল করি বাই অ্যাডজাস্টিং দ্য শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স। শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স দেখো, যেটা আর এর নিচে যে জেনারেটরের সাথে যে এটা লাগানো আছে আইএসএইচ, যেটা দিয়ে ফ্লো করছে, ঠিক আছে। তো শান্ট ফিল্ড রেজিস্ট্যান্সটাকে আমি অ্যাডজাস্ট করে এটাকে কন্ট্রোল করতে পারি। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে হপকিনসন্স টেস্ট অর রিজেনারেটিভ টেস্ট অর ব্যাক টু ব্যাক টেস্ট। এটা খুব ইম্পর্টেন্ট টেস্ট, আর এটাও জেনারেলি এক্সামের টাইমে দিলেও দিতে পারে, ঠিক আছে, রিজেনারেটিভ টেস্ট। তো দেখো কি আছে এখানে, একটা মোটর আর জেনারেটর দুটো মানে মিউচুয়াল কাপলিং করা আছে। আর এই রিজেনারেটিভ টেস্টটা কিসের উপর করায়? দুটো আমার ডিসি শান্ট মেশিন এখানে আমি রাখছি, যেটা মেকানিক্যালি কাপল, একটা মোটর আর একটা হচ্ছে জেনারেটর। তো এবার কি হচ্ছে, এই যে তাহলে দুটো যেহেতু কাপলিং করে রাখা আছে, তো জেনারেটরের কাজটা কি হচ্ছে, জেনারেটর যে সাপ্লাইটা মানে ইলেকট্রিক্যাল এনার্জি যেটা প্রডিউস করছে সেটা মোটরটাকে সাপ্লাই করছে। তাহলে এই সেটটার মধ্যে আমার কি থাকছে, সেটটার মধ্যে হচ্ছে আমার যে লসটা প্রডিউস হচ্ছে মোটরের মধ্যে, সেটা সেটটার মধ্যে যে লসটা প্রডিউস হচ্ছে সেটা মেশিনের মধ্যে আমি ক্যালকুলেট করব। এবার মেশিন থেকে যে লসটা প্রডিউস হবে সেটা আমি ক্যালকুলেট করব। এবার সার্কিট কানেকশন যেটা দেওয়া আছে ফিগারে, সেটা ভালোভাবে একবার দেখে নাও, ঠিক আছে। দুদিকে দুটো রিওস্ট্যাট আর শান্ট কানেকশন দেওয়া আছে, একটা মোটরের সাইডে একটা জেনারেটরের সাইডে, ঠিক আছে। তাহলে প্রথমে মেশিনটাকে আমি যখন স্টার্ট করছি অ্যাজ আ মোটর, ঠিক আছে, শান্ট ফিল্ডটাকে আমি ভ্যারি করব যাতে মোটরটা একটা রেটেড স্পিডে স্টার্ট করতে পারে, রান করানো, ঠিক আছে। রান করাবো একটা রেটেড স্পিডে আমি স্টার্ট করব। এবার ভোল্টেজ মানে যে জেনারেটরের যে ভোল্টেজটা আছে সেটাকে আমি কার সাথে ইকুয়াল করব, জেনারেটর যে ভোল্টেজটা জেনারেট করবে সেটা হচ্ছে আমি সাপ্লাই ভোল্টেজের সাথে ইকুয়াল করব। কিভাবে? বাই ভ্যারিং দ্য শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স অফ দ্য জেনারেটর which is indicated by zero reading of the voltmeter। তো ওখানে দেখো একটা ভোল্ট মিটার উপরে দেখো লাগানো আছে শান্ট ফিল্ডের অ্যাক্রসের উপরে রাইট হ্যান্ড সাইডে। তো সেটা দিয়ে আমি শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স ভ্যারি করিয়ে আমি জেনারেটরে স্পিডটাকে ভ্যারি করতে পারছি। এবার বাই অ্যাডজাস্টিং ফিল্ড কারেন্টটাকে ভ্যারি করে কি করব, ফিল্ড কারেন্টটাকে আমি ভ্যারি করে হচ্ছে আমি অপারেট করাতে পারবো পার্টিকুলার একটা ডিজায়ার্ড লোড, ঠিক আছে। ফিল্ডটাকে আমি ভ্যারি করি, মানে ফিল্ড ভ্যারি করানো বলতে ফিল্ড কারেন্টটাকে ভ্যারি করিয়ে। তো ফিল্ড কারেন্টটাকে আমি ভ্যারি করিয়ে পার্টিকুলারলি আমি সেটাকে অপারেট করতে পারবো একটা ডিজায়ার্ড লোডে, যেটা একটা রেটেড ক্যাপাসিটি অফ মেশিন, মানে রেটেড ক্যাপাসিটি অনুযায়ী যে রেটেড ভ্যালুটা থাকবে সেটার উপর বেস করে আমি কারেন্টটাকে কমাবো বাড়াবো, বাট আই ওয়ন্ট ক্রস দ্য রেটেড ভ্যালু। তাহলে আমি শান্ট ফিল্ডটাকে মানে কন্ট্রোল করছি, শান্ট মানে ফিল্ড কারেন্টটাকে আমি কন্ট্রোল করছি, যে লোডটা আমি চাপাবো মেশিনের উপর সেই কারেন্টটাকে আমি কন্ট্রোল করব যে কতটা আমার রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কারেন্টটাকে কমাবো আর বাড়াবো, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের হপকিনসন্স বা রিজেনারেটিভ টেস্ট। তো এটাকে রিজেনারেটিভ বা ব্যাক টু ব্যাক কেন বলছি, কারণ রিজেনারেশন হচ্ছে, কারণ আমার যে লসটা প্রডিউস হচ্ছে সেইটাকে আমি মোটরের মধ্যে কি করছি, ওটাকে ভ্যারি করিয়ে আমি স্পিডটাকে কন্ট্রোল করছি। লেফট হ্যান্ড সাইডে মোটরের যে শান্ট ফিল্ডটা আছে সেটাকে ভ্যারি করে আমি স্পিডটাকে কন্ট্রোল করছি। আবার ব্যাক টু ব্যাক কেন বলছি, ব্যাক টু কাপলিং করা আছে, ব্যাক টু ব্যাক কাপলিং দেখো, একটা মোটর আর একটা জেনারেটর। তো আবার সেই স্পিড ভ্যারি করিয়ে যে অ্যামাউন্ট অফ লস বা পাওয়ার প্রডিউস হচ্ছে সেটা আবার জেনারেটরকে ফিট করে দিচ্ছে। জেনারেটরের সাথে দেখো আবার সেই ভোল্টেজটা কানেক্টেড আছে। তো ব্যাক টু ব্যাক এটা হপকিনসন টেস্ট হচ্ছে ইম্পর্টেন্ট। তো এটাকে বলে রিজেনারেটিভ টেস্ট বা ব্যাক টু ব্যাক টেস্ট, ঠিক আছে। তো এই তিনটে হচ্ছে তোমাদের আন্ডার ইনডিরেক্ট মেথড অফ টেস্টিং এর মধ্যে চলে যাচ্ছে, এই তিনটে। তাহলে সার্কিট ডায়াগ্রামে যেটা মনে রাখতে হবে, যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা মোটর, সেটার সাথে মেকানিক্যালি একটা আমার জেনারেটর কাপল করা,
এবার মোটরের অ্যাক্রসে একটা অ্যামিটার কানেক্টেড থাকছে, ঠিক আছে। দেখো উপরে একটা অ্যামিটার কানেকশন আছে, জেনারেটরের উপরেও একটা কারেন্টের জন্য অ্যামিটার কানেক্ট করে দিয়েছে, শান্ট ফিল্ডের অ্যাক্রসে একটা অ্যামিটার কানেক্ট করছে। তো এই পরপর অ্যামিটার কানেক্ট করার মেন রিজন হচ্ছে যে কতটা শান্ট ফিল্ড ড্র করছে আর কতটা শান্ট ফিল্ড ভ্যারি করছে রেটেড স্পিড ক্যালকুলেট করার জন্য ফর মোটর। আর ওইখানে জেনারেটরের ক্ষেত্রে মানে কতটা কারেন্ট লোড বাড়াবে বা কমাবে যখন লোড ক্যাপাসিটি একটা মেশিনের মধ্যে দিচ্ছে সেটা মেজার করার জন্য। তো এটা হচ্ছে বেসিক্যালি রিজেনারেটিভ টেস্ট। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অ্যান্ড নিড অফ মেনটেনেন্স। ক্লাসিফিকেশন অ্যান্ড নিড অফ মেনটেনেন্স। আচ্ছা, শুভঙ্কর বিশ্বাস জয়েন করেছে না? ঠিক আছে, ক্লাসিফিকেশন অ্যান্ড নিড অফ মেনটেনেন্স। তাহলে ক্লাসিফিকেশনের মধ্যে কি কি আছে দেখো, টাইপস অফ মেনটেনেন্সে 5টা টাইপ আছে, ঠিক আছে, 5 টাইপস অফ মেনটেনেন্স আছে। তাহলে প্রথমটা হচ্ছে কারেক্টিভ মেনটেনেন্স। The set of tasks is destined to correct the defects to be found in different equipment and that are communicated to the maintenance department by users of the same equipment. তাহলে যে পার্টিকুলার যে পরপর টাস্কগুলো পারফর্ম করা হয়, ঠিক আছে, তাহলে সেই পারফর্ম টাস্কগুলো বেসিক্যালি কিসের জন্য করা হয়, যে সেট অফ টাস্কগুলো পারফর্ম করা হয় কারেকশনের জন্য, ঠিক আছে। যে কারেকশন কিসের জন্য, কিসের কারেকশনের জন্য, যে ডিফেক্টগুলো আমরা পাচ্ছি ডিফারেন্ট ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেগুলো আছে, ডিফারেন্ট ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের যে ডিফেক্টসগুলো আছে সেগুলোকে কারেক্ট করার জন্য আমি পার্টিকুলার পরপর কয়েকটা টাস্ক পারফর্ম করতে থাকি। আর যেই ফল্টস গুলো পাওয়া যাচ্ছে, যে ডিফেক্ট গুলো পাওয়া যাচ্ছে, সেগুলো আমরা থ্রু কমিউনিকেশন কাকে জানাই, মেনটেনেন্স ডিপার্টমেন্ট যেখানে আছে বা মেনটেনেন্স ডিপার্টমেন্টে যারা কাজ করে যেসব ইউজাররা, তাদেরকে আমরা সেই ইকুইপমেন্টের ব্যাপারে ইনফরমেশন গুলো দিয়ে দিই যে কি কি ফল্টস বা ডিফেক্টস গুলো আমরা মেশিনের মধ্যে পাচ্ছি। তো এইগুলো হয়ে যাচ্ছে কারেক্টিভ মেনটেনেন্স। নেক্সট হচ্ছে প্রিভেন্টিভ মেনটেনেন্স। প্রিভেন্টিভ মেনটেনেন্স কি? প্রিভেন্টিভ মেনটেনেন্স হচ্ছে its mission is to maintain a level of certain service on equipment, programming the intervention of their vulnerabilities in the most opportune time. It is used to be a systematic character, that is, the equipment is inspected even if it has not given any symptoms of having a problem. মানেটা হচ্ছে বেসিক্যালি যে আমি যখন একটা মেশিনকে ব্যবহার করছি, আন্ডার অপারেশন অনেকদিন ধরে ব্যবহার করছি, তো কিছু প্রোটোকলস এর উপর বেস করে তো মেশিনটাকে ইনস্টল করছি আর পার্টিকুলারলি মেনটেন করছি, মানে কিছু প্রিকশনস থাকছে যাতে মেশিনটার কোনো রকম ক্ষতি না হয়, ক্ষয়ক্ষতি না হয়। তো যেই প্রিভেনশনস বা যেই প্রিকশনস গুলো নিচ্ছি, ইভেন আফটার যখন দেখছি যে মেশিনটা কোনো রকম সিমটমস দেখাচ্ছে না বা কোনো রকম এরকম কিছু দেখায়নি পারফরমেন্সের ক্ষেত্রে যে মেশিনটার কোনো রকম ক্ষতি হয়েছে, তাও স্টিল আমরা সেই প্রিকশনস গুলোকে নিতে থাকি। তো এটাই হচ্ছে বেসিক্যালি প্রিভেন্টিভ মেনটেনেন্স। মানে এমনি তো নিচ্ছি, বাট ইভেন আফটার দেখার পর যে মেশিনটা কোনো রকম আউটপুট পারফরমেন্স বা কোনো রকম ক্ষেত্রে কোনো রকম অ্যাবনর্মাল বিহেভিয়ার বা অ্যাবনর্মাল কন্ডিশন বা অ্যারাইজ করেনি, সেটার ক্ষেত্রেও যে প্রিকশন বা প্রিভেনশন যেগুলো নিচ্ছি সেটা চলে যাচ্ছে আমাদের প্রিভেন্টিভ মেনটেনেন্সের আন্ডারে। নেক্সট হচ্ছে প্রেডিক্টিভ মেনটেনেন্স। প্রেডিক্টিভ মেনটেনেন্স বলতে হচ্ছে মানে ইট পারসুজ কনস্ট্যান্টলি known and report the status and operational capacity of the installations by knowing the values of certain variables which represent such state and operational ability. To apply this maintenance, it is necessary to identify physical variables যেমন হচ্ছে temperature, vibration, power consumptions, etc. which which variation is indicative of problems that may be appearing on the equipment. This maintenance is the most technical since it requires advanced technical resources and at times of strong mathematical, physical and or technical knowledge. Predictive বলতে প্রেডিকশন করবে, ঠিক আছে। এবার ধরো পার্টিকুলার যেই মেশিনটাকে আমি ইনস্টল করেছি বা ইউজ করছি, তো সেটার একটা রিপোর্ট বানাতে হয় অলওয়েজ, ঠিক আছে, যে সেটা এভরিডে মানে এভরি উইকে বা এভরি মান্থে সেই মেশিনের কিরকম পারফরমেন্স, সেইগুলোর পার্টিকুলার এক একটা রিপোর্ট থাকে,
ঠিক আছে। আর যেরকম বেসিক রেটেড অপারেশনাল ক্যাপাসিটি এক একটা মেশিনের থাকে যখন ইনস্টল করছি, ঠিক আছে, কিছু প্যারামিটার বা ভেরিয়েবলের উপর বেস করে সেই জিনিসটাকে বা সেই পারফরমেন্স গুলো হয়। তো সেই প্রেডিকশনটা কি করব আমরা, তো এই প্রেডিক্টিভ মেনটেনেন্স যখন আমি অ্যাপ্লাই করব, যে যখন মেশিনের কিছু কিছু প্যারামিটার যেগুলো সাপোজ যে প্রেডিকশন করা যেতে পারে, টেম্পারেচার বলো, ভাইব্রেশন, পাওয়ার কনজাম্পশন, মানে যা রেটেড ভ্যালুর উপর যে উপর বেস করে মেশিনটা কাজ করছে সেগুলোর কিছু প্যারামিটার, ন্যাচারাল যে এনভায়রনমেন্ট থেকে যেই লিমিটগুলো আছে, সাপোজ টেম্পারেচার বা হিউমিডিটি, ভাইব্রেশন ধরো মেশিন যখন অপারেশন করছে সেটা একটা ভাইব্রেশন হয়। তো এই প্রত্যেকটা প্যারামিটার গুলোকে আমি একটা প্রেডিক্টিভ ওয়েতে কি করতে পারি, একটা ইমাজিন করতে পারি যে পার্টিকুলার নেক্সট কয়েকটা বছর বা নেক্সট আপকামিং ডেজে সেটা কিরকম পারফরমেন্স দিতে পারে। কারণ একটা মেশিন চলাকালীন যদি দিন দিন ডিটোরিয়েট করতে থাকে আফটার গিভিং সেভারাল পারফরমেন্সেস, অনেক সময় মেশিন খারাপ হয়ে যায়, ঠিক আছে, যদি ভালো কোয়ালিটি ম্যানেজমেন্ট না হয়। তো তখন কি করি আমরা, যে দেখবো যে যখন আমি মানে এই টেস্ট মানে এই যে পার্টিকুলার যে প্যারামিটারের যে ভ্যালুগুলো আমি কালেকশন করছি, ইনফরমেশন গুলো যে কালেক্ট করছি, বা তোমার কনস্ট্যান্টলি যে রিপোর্টটা বানাচ্ছি, আমি দেখবো কি কোন প্যারামিটারটা আগের দিন যেরকম পারফরমেন্স দিয়েছে তার থেকে কি সেই প্যারামিটারের ভ্যালুটা মানে কোনো রকম আউট অফ দ্য রেঞ্জ চলে গেছে বা বিলো রেঞ্জ চলে গেছে, যে এই প্যারামিটারের উপর বেস করে যে প্যারামিটারটা অ্যাকচুয়াল রেটেড ভ্যালু আসার কথা ছিল সেটা বা উপরে বা নিচে চলে যাচ্ছে, মানে অ্যাবনর্মাল কিছু অ্যারাইজ করছে। তো এটা আমি কি করতে পারি, একটা প্রেডিকশন করে করতে পারি যে হ্যাঁ এই প্যারামিটার চেঞ্জ হচ্ছে, মানে আমার আপকামিং ডেজে এই প্যারামিটারের জন্য মেশিনে এইরকম ডিফেক্টস অ্যারাইজ করতে পারে। তো এই প্রেডিকশনস অ্যারাইজের জন্য খুব স্ট্রং টেকনিক্যাল নলেজের দরকার পড়ে, মানে ওই পার্টিকুলার প্যারামিটারের জন্য আমার মেশিনে কিরম টাইপের প্রবলেম বা ডিফেক্ট অ্যারাইজ করতে পারে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের কিছু ক্যালকুলেশনস থাকে ম্যাথামেটিক্যাল, মানে প্রত্যেকটা প্যারামিটারে একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন থাকে, যার কারণ যারা ডিজাইন করছে যে ডিজাইন ভ্যালু যেটা পার্টিকুলার প্যারামিটারের জন্য একদম ফিক্স করে দিচ্ছে, সেই ফিক্সড ভ্যালুর বাইরে যখন অপারেট করছে মানে আউট অফ রেঞ্জ বা বিলো রেঞ্জ, তো সেই প্যারামিটারের উপর বেস করে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে জিনিসটাকে প্রেডিক্ট করা হয়। কখনো টেকনিক্যাল নলেজ মানে এক্সপিরিয়েন্স টেকনিক্যাল নলেজ যারা জেনারেলি এসব নিয়ে কাজ করে থাকে সেইগুলোর উপর বেস করে একটা প্রেডিক্টিভ মেনটেনেন্সের ব্যবস্থা বা একটা প্রিকশন নেওয়া হয়, যে এরকম ভাবে যদি মেনটেন করা যেতে পারে যে প্যারামিটার গুলো ভ্যারি করছে, তাহলে হয়তো ফিউচার বা আপকামিং ডেজে এই প্রবলেমস বা ডিফেক্টস গুলো আমরা ওভারকাম করতে পারি। তো এটা চলে যাচ্ছে আন্ডার কিসে, প্রেডিক্টিভ মেনটেনেন্স। তাহলে তিনটে কি কি গেল, কারেক্টিভ মেনটেনেন্স, একটা হচ্ছে প্রিভেন্টিভ মেনটেনেন্স, একটা হচ্ছে প্রেডিক্টিভ মেনটেনেন্স। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে জিরো আওয়ার্স মেনটেনেন্স। জিরো আওয়ার মেনটেনেন্স বলতে কি, দ্য সেট অফ টাস্ক হুজ গোল ইজ টু রিভিউ দ্য ইকুইপমেন্ট অ্যাট শিডিউল ইন্টারভালস বিফোর অ্যাপিয়ারিং এনি ফেলিওর, either when the reliability of the equipment has decreased considerably, so it is risky to make forecast of production capacity. This review is based on leaving the equipment to 0 hours of operation, that is, as if the equipment were new. These reviews will replace or repair all items subject to wear. The aim is to ensure with high probability a good working time fixed in advance. মানে হচ্ছে একটা রেগুলার বা শিডিউল ইন্টারভালে যে টাস্কগুলো পারফর্ম করার কথা একটা ইকুইপমেন্টের জন্য, কখন যদি আমার ইকুইপমেন্ট কোনো রকম মানে অ্যাবনর্মাল কোনো রকম কন্ডিশনে না পড়ে বা যেখানে মেশিনটা ফেল করছে সেই পার্টিকুলার পারফরমেন্স দিতে, তার আগে যে বেসিক্যালি টাস্কগুলোকে আমি করে নিচ্ছি যাতে আমার গোলটা অ্যাচিভ করতে পারি, যখন আমার মেশিনের রিলায়েবিলিটি আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে, রিলায়েবিলিটি অফ মেশিন বা ইকুইপমেন্ট আমার আস্তে আস্তে কমে আসছে, যেটার জন্য আমার হাই রিস্ক বাড়ছে, যে আমার প্রোডাকশন যেখানে আমার হচ্ছে, যেখান থেকে ম্যানুফ্যাকচার থেকে যে মেশিনটা নিয়ে আমি ইনস্টল করেছিলাম তার পারফরমেন্স যদি দিন দিন ডিটোরিয়েট করতে থাকে মেশিনটার পার্টিকুলার একটা শিডিউল ইন্টারভ্যালের পর থেকে, তো সেটাকে আমরা কি করি, আমরা ইকুইপমেন্টটাকে রেখে দিই, ঠিক আছে, ইট ইজ লেফট, ঠিক আছে,
যে ওই মেশিনটাকে আমরা রেখে দিই আর ওটাকে আমরা কোনো রকম মানে পারফরমেন্স বা অপারেশনের ক্ষেত্রে আর ওটাকে ইউজ করি না। তো সেটাকে আমি বলছি 0 আওয়ার্স অফ অপারেশন, মানে যেটাকে আমি দেখছি যখন একটা প্যারামিটার বা একটা কিছু ডিক্রিজ করছে যেটা পার্টিকুলার তোমার অ্যাকচুয়াল পারফরমেন্সের থেকে অনেক কম এফিশিয়েন্টলি কাজ করছে যে মেশিনটা, সেটাকে যখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি তাহলে সেটা পারফরমেন্সটা আস্তে আস্তে আমরা যাতে কোনো রকম ভাবে ব্যবহার যদি না করি, সেটাকে যদি একটা সাইডে আলাদা করে মেশিনটাকে আমরা রেখে দিই, সেটা আমরা চলে যাচ্ছে যখন মেশিন ইজ আন্ডার নো অপারেশন, সেটাকে আমরা বলছি 0 আওয়ার্স অফ অপারেশন। তো অ্যাজ ইফ দ্য ইকুইপমেন্ট ওয়াজ নিউ, তাহলে নতুনের মতো একদম মেশিনটাকে রেখে দিচ্ছি। তাহলে এই যে মেশিনের যে প্রবলেমসগুলো অ্যারাইজ করেছে, তো আমি যদি একটা সাইডে সেইগুলোকে মানে সেই রিপোর্ট একটা চার্ট বানিয়ে রাখতে পারি যে যে কি কি প্রবলেম অ্যারাইজ করেছে, যাতে যে রিভিউ করার পর মানে যদি আমি রিভিউ করতে পারি, তাহলে পার্টিকুলার রিপেয়ারমেন্ট যা যা দরকার পার্টিকুলার সেই মেশিনের জন্য সেগুলো খুব তাড়াতাড়ি শুরু করতে পারবো। বা রিপ্লেস যদি করতে হয় আমাকে মেশিন, ইনকেস যদি খুব খারাপ কন্ডিশনে থাকে তাহলে হয়তো আমাকে মেশিনটাকে রিপ্লেস করতে হতে পারে। বা ধরো কখনো মেশিনের কনস্ট্যান্ট ইউজের জন্য হিট বা লস মানে হিট বা ফ্রিকশন জেনারেশনের জন্য আমাদের কি হয়, কিছু কিছু মেশিনের পার্টস ক্ষয়ে যায়, তো সেইগুলোকে আমরা ইজিলি রিপেয়ার করতে পারি। তাহলে আমাদের এমটা বেসিক্যালি কি থাকবে, যে আমরা যে মেশিনটা এখন কিনছি বা ইনস্টল করছি সেটা যেন নেক্সট আপকামিং ফিউচার ডেজে আমাদের অনেক বছর সার্ভিস দেয়। তো আমাদের গুড কোয়ালিটি অ্যাট এনি কস্ট মেশিন মানে রাখতেই হবে, মানে প্রোডাকশন বা ম্যানুফ্যাকচার করতে হবে। তো ইন কেস যদি কোনো রকম সেই মেশিনের প্রবলেম হয়, তো সেটাকে অ্যাকচুয়াল অপারেশনের ইয়ে থেকে আমরা সরিয়ে রেখে সেটাকে ফিক্স করার চেষ্টা করি। আর যদি নিতান্তই কোনো রকম ইমপ্রুভমেন্ট না হয় মেশিনের, ইভেন আফটার 0 আওয়ার্স অফ অপারেশন অ্যান্ড রিপেয়ারমেন্ট, তখন সেটাকে আমরা মেশিনটাকে পুরোপুরি রিপ্লেস করে দিই। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 0 আওয়ার্স অফ মেনটেনেন্স অর ওভারহল। নেক্সট যেটা আসছে পিরিয়ডিক মেনটেনেন্স। তাহলে পিরিয়ডিক মেনটেনেন্স কি? পিরিয়ডিক মেনটেনেন্স হচ্ছে টাইম বেসড মেনটেনেন্স, ঠিক আছে? তাহলে দ্য বেসিক মেনটেনেন্স অফ ইকুইপমেন্ট made by the users of it. It consists of a series of elementary tasks: key data collection, visual inspection, cleaning, lubrication, retightening screws, for which no extensive training is necessary, but perhaps only a brief training. This type of maintenance is based on TPM, total productive maintenance. The need of maintenance is based on the actual, আচ্ছা এটা হচ্ছে actual সামারিটা। তাহলে পিরিয়ডিক মেনটেনেন্স বলতে কি বলছে? টাইম বেসড মেনটেনেন্স। তাহলে বেসিক মেনটেনেন্স এটার জন্য কি দরকার? পিরিয়ডিক মেনটেনেন্সের জন্য, পিরিয়ডিক মেনটেনেন্সের জন্য আমার যেটা বেসিক রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে একটা সিরিজ অফ টাস্ক আমাকে পারফর্ম করতে হয়। সেটা হচ্ছে ডেটা কালেকশন থাকে, ঠিক আছে? ডেটা কালেকশন করতে হয় বেসিক মেনটেনেন্সের পিরিয়ডিকলি। যে পিরিয়ডিক ওয়েতে যে আমার পার্টিকুলার ডেটাগুলো দরকার, বেসিক্যালি সেই ডেটাগুলো আমি কালেক্ট করছি। তারপর ভিজুয়ালি ইন্সপেক্ট করছি যে যখন মেশিনটা মানে পারফরমেন্স দিচ্ছে, সেই মেশিনটা পার্টিকুলার কোনো রকম মানে গরম হয়ে কোনো রকম হিট জেনারেট করছে যেটা, বা কোনো রকম মানে লিকেজ কিছু হচ্ছে কিনা, পার্টিকুলার যে লুব্রিকেশন বা ধরো যেখানে অয়েল যেটা আছে সেখানে কোনো রকম লিকেজ কিছু হচ্ছে কিনা। তো পরপর ভিজুয়ালি ইন্সপেক্ট করতে থাকছি যে কোনো রকম ধোঁয়া টোয়া বেরোচ্ছে কিনা কোনো পার্টিকুলার মেশিনের সাইড থেকে, বা কোনো মেশিনের পার্টিকুলার ইকুইপমেন্টের পার্ট থেকে। তো ক্লিনিং, প্রপারলি ক্লিনিং হচ্ছে কিনা, তো এইগুলো আমরা একটা ভিজুয়ালি একটা ইন্সপেক্ট করতে থাকি। নেক্সট হচ্ছে রিটাইটেনিং বা স্ক্রিউজ বা লুব্রিকেশন। অনেক সময় মেশিন অপারেট করতে করতে কি হয়, মেশিন অপারেট করতে করতে আমার তোমার ওই জায়গাগুলোতে জং ধরে যায়, তো সেই জন্য আমরা কি করি, ওই জায়গাগুলোতে পার্টিকুলারলি লুব্রিকেট করে দিই কিছুটা তেল বা ইয়ে দিয়ে, লুব্রিকেটিং অয়েল দিয়ে আমরা সেগুলোকে আরো স্মুথ করে দিই ফর স্মুথ অপারেশন। নেক্সট যেটা আসছে রিটাইটেনিং স্ক্রিউজ, মানে ধরো কোনো একটা মেশিনের পার্টিকুলার পার্টে আমার স্ক্রুটা একটু ঢিলা হয়ে গেছে, বা একটুখানি স্ক্রু বা কিছু যেগুলো ইনস্টল করা থাকে সেই জায়গাগুলো যদি আমার ঢিলা হয়ে যায়, তাহলে কি সেই পার্টিকুলার ইকুইপমেন্টটা খুলে আসতে পারে, পার্টিকুলার ইকুইপমেন্টের ওই পার্টটা খুলে আসতে পারে। তো সেগুলোকে একবার চেক করে নিই, যে সেগুলো আবার টাইট করে দিচ্ছি, লুজ হয়ে গেলে সেগুলোকে আমি আবার রিটাইট করে দিচ্ছি। তো সেটাকেই বলছি আমি রিটাইটেনিং অফ স্ক্রিউজ।
যাতে এটার জন্য আমাদের কিন্তু যারা এই কাজগুলো করে তার জন্য একটা ব্রিফ ট্রেনিং নিয়ে এনাফ, তার জন্য বেসিক এক্সপিরিয়েন্স বা কিছু দরকার নেই, একটা মোটামুটি ট্রেনিং নিয়ে এই টোটাল টাইম বেসড মেনটেনেন্স যেটা সেটা ইজিলি করা যেতে পারে। তো পিরিয়ডিক মেনটেনেন্সটাকে আমি বেসিক্যালি কি বলছি, আমি টাইম বেসড মেনটেনেন্স, কারণ পিরিয়ডিক্যালি এই চেক আপগুলো করা হচ্ছে, একটা বেসিক্যালি মেশিনের চেক আপ হচ্ছে। তাহলে নিড অফ মেনটেনেন্স হচ্ছে মানে এই এতগুলো যে মেনটেনেন্স পড়লাম, কারেক্টিভ, প্রিভেন্টিভ, তারপর হচ্ছে প্রেডিক্টিভ, জিরো আওয়ার মেনটেনেন্স, পিরিয়ডিক মেনটেনেন্স, তো এগুলো বেসিক্যালি কি দরকার, কেন দরকার, মেনটেনেন্সের নিডটা কি বা নেসেসিটিটা কি। তাহলে নিড অফ মেনটেনেন্স হচ্ছে বেসিক্যালি অ্যাকচুয়াল অর is based on actual or imminent fail. Ideally, maintenance is carried out to keep equipment and systems running efficiently during at least its usual life cycle. As such, practical functioning of equipment is a function based on time. তার মানে বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি এখানে বলতে চাইছে যে আমার মেনটেনেন্স কেন দরকার। মেনটেনেন্স আমার দরকার এই কারণেই যে মেনটেন যখন আমি করব একটা মেশিন, তাহলে ভালোভাবে যদি আমি একটা পার্টিকুলার মেশিনকে মেনটেন করতে পারি, যদি যত্নে রাখতে পারি, তাহলে অ্যাকচুয়াল লাইফ স্প্যান অফ মেশিন বা লাইফ সাইকেল অফ মেশিন যা পারফরমেন্স দেওয়ার কথা, তো সে সেটার মতো যদি এফিসিয়েন্টলি পারফরমেন্স দিয়ে যেতে পারে, তাহলে সেটা একটা ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় লাভ। ঠিক আছে, এটা অনেক বড় প্রফিট। যদি বারবার রিপেয়ার করে রিপ্লেস করতে হয়, চেষ্টা একটা হিউজ লস ফর দ্যাট পার্টিকুলার এরিয়া অর ইন্ডাস্ট্রি। তো আমি যত আমার লাইফ সাইকেল অফ মেশিন বাড়াতে পারবো, তো বা প্রপারলি মেনটেন করতে পারবো, তত আমার এফিসিয়েন্সি মানে আউটপুট এফিসিয়েন্সি যেটা দরকার আমার একটা মেশিন পার্টিকুলার একটা মেশিনের থেকে পার্টিকুলারলি, সেটা আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী পেতে পারি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আজকে পড়ালাম যেটা, সেটা হচ্ছে মেনটেনেন্স। ঠিক আছে, মানে ক্লাসিফিকেশন এন্ড নিড অফ মেনটেনেন্স, মেথডস অফ টেস্টিং, মেথডস অফ টেস্টিং এর মধ্যে চলে যাচ্ছে আমাদের ব্রেক টেস্ট। ঠিক আছে, মেথডস অফ টেস্টিং এর মধ্যে পড়ে যাচ্ছে ইনডিরেক্ট, ডিরেক্ট আর রিজেনারেটিভ টেস্ট। ঠিক আছে, তারপর চলে যাচ্ছে আমরা কি পড়লাম, ইঞ্জিনিয়ারিং টলারেন্স পড়লাম। আর একটা হচ্ছে যেটা পড়লাম যে রুটিন আর রুটিন টেস্ট, স্পেশাল টেস্ট, এগুলো ট্রান্সফরমারে কি টাইপের টেস্ট সেগুলো জানলাম। তাহলে এই তিনটে পার্ট আজকে আমি পড়াচ্ছি, এই তিনটে পার্ট নেক্সট ক্লাসে কিন্তু খুব ভালো করে পড়ে আসবে। ঠিক আছে, এই তিনটে জাস্ট এই তিনটে কন্টেন্টের পার্ট ভালো করে পড়ে আসবে নেক্সট ক্লাসে। আর আগে যে চ্যাপ্টারটা ইউনিট 1 যেটা পড়িয়েছিলাম, সেটার কোয়েশ্চেন আনসার আমি নেক্সট দিন আবার ডিসকাস করবো, তাই ইউনিট 1 এর পার্টটা পুরোটা পড়ে আসবে, ইউনিট 1 পুরোটা পড়ে আসবে, প্রত্যেকটা রুল ভালো করে পড়বে। তারপর ডুজ অ্যান্ড ডোন্টস যেগুলো ছিল, অ্যাকশন প্রিভেনশনের জন্য যে স্টেপগুলো নেওয়া আছে সেইগুলো ভালো করে পড়বে। তো যা যা আছে প্রচন্ড মানে মানে সিরিয়াসলি ভালোভাবে পুরোটা পড়ে আসবে। ঠিক আছে, আমি নেক্সট দিন ইউনিট 1 এর কোয়েশ্চেন আনসার ডিসকাস করব, আর ইউনিট 2 থেকে কিন্তু আমি কোয়েশ্চেন ধরবো। ঠিক আছে।